আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল। ভয়ঙ্কর সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইরান, ভিডিও ভাইরাল। নিজের জন্মভূমিতে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা। সংঘাতে না জড়ানোর জন্য ইউরোপীয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। যুক্তরাষ্ট্রের একটি প্রধান বিমান ঘাঁটিতে ইরানি মিসাইলের সরাসরি আঘাত হানার ঘটনা, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে এক নিমিষেই বদলে দিয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। এবং আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে কাতারের এই বিমান ঘাঁটি হচ্ছে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনা, যেখান থেকে তারা পুরো এলাকার আকাশসীমা এবং সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে। এই ঘাঁটিতে আঘাত হানার অর্থ হল প্রচলিত যে ধরনের প্রক্সি সংঘাত বা ছায়া উত্তেজনা এতদিন আমরা দেখে আসছিলাম, পরিস্থিতি এখন তার চেয়েও অনেক বেশি গুরুতর এবং প্রত্যক্ষ রূপ ধারণ করেছে, যা বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে জ্বালানি তেলের বাজারের উপর একটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ কাতার এবং তার আশপাশের অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী রুট। এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কারণ এই অঞ্চলে কোনো ধরনের বড় মাত্রার অস্থিতিশীলতা তৈরি হলে তার প্রভাব শুধু ওই নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বিশ্বের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপরের সরাসরি প্রভাব পড়বে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলের এই খবরটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমান বিশ্বের কূটনীতি এবং সামরিক কৌশল কতটা দ্রুত পরিবর্তনশীল, এবং এই ধরনের একটি ঘটনা কিভাবে মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের মনোযোগ একদিকে টেনে নিতে পারে। কাতারের মতো একটি দেশ, যারা সবসময় আন্তর্জাতিক কূটনীতিতে একটি মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। ইরানের ভয়ঙ্কর সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করার খবর এবং এর সাথে যুক্ত একটি ভিডিও, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। সামরিক প্রযুক্তি এবং অস্ত্র প্রতিযোগিতার এই যুগে সিজ্জিল ক্ষেপণাস্ত্রের নাম নতুন নয়, তবে এর ব্যবহারিক প্রয়োগ এবং প্রকাশ্যে এর ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলেছে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে সিজ্জিল হচ্ছে সম্পূর্ণ কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল চালিত একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং শত্রুপক্ষের রাডার বা অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে একে ট্র্যাক করে ধ্বংস করা অত্যন্ত কঠিন। সলিড ফুয়েল ব্যবহারের কারণে এই ক্ষেপণাস্ত্রটিকে তরল জ্বালানি চালিত মিসাইলের মতো লঞ্চপ্যাডে ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুত করার প্রয়োজন হয় না, বরং মাত্র কয়েক মিনিটের মধ্যেই এটি ফায়ার করা সম্ভব, যা যে কোনো সামরিক কৌশলে একটি বিশাল সুবিধা প্রদান করে। এবং এর রেঞ্জ বা পাল্লা এতটাই বেশি যে এটি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কিভাবে অত্যন্ত দ্রুত গতির সাথে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এই মিসাইলটি ছুটে যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন এক্স, টেলিগ্রাম বা ফেসবুকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সাধারণ মানুষ থেকে শুরু করে সামরিক বিশেষজ্ঞ সবাই এর প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছেন। এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণও কাজ করে, যাকে আধুনিক যুগে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ বলা হয়, যেখানে একটি দেশ তার সামরিক সক্ষমতার প্রদর্শনীর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় এবং তার প্রতিপক্ষ দেশগুলোর কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চায় যে তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে তার নিজের জন্মভূমিতে দাফন করার সিদ্ধান্ত। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতার বিদায় একটি জাতির জন্য অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। আর আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতা, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, সমাজ ব্যবস্থা এবং আন্তর্জাতিক কূটনীতিকে এককভাবে প্রভাবিত করে এসেছেন, তার দাফনের বিষয়টি স্বভাবতই পুরো বিশ্বের গণমাধ্যমের নজর কেড়েছে।
তাকে তার জন্মভূমি পবিত্র মাশহাদ শহরে দাফন করা হবে বলে যে খবর পাওয়া যাচ্ছে তার একটি গভীর ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। কারণ আপনারা অনেকেই জানেন যে মাশহাদ শহরটি শিয়া মুসলিম সম্প্রদায়ের জন্য বিশ্বের অন্যতম পবিত্র একটি স্থান, যেখানে ইমাম রেজার মাজার অবস্থিত, এবং এই শহরেই ১৯৩৯ সালে আয়াতুল্লাহ খামেনি জন্মগ্রহণ করেছিলেন। একজন মানুষের জীবন সায়ান্নে এসে তার শেকড়ের কাছে নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার যে চিরন্তন আকুতি, সেটি রাষ্ট্রীয় প্রোটোকলের কঠোর নিয়মকানুনের মধ্যেও যে কতটা গুরুত্ব পায়, এই সিদ্ধান্ত তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবং এর মাধ্যমে ইরানের সাধারণ মানুষের আবেগ এবং ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হচ্ছে বলে সমাজবিজ্ঞানীরা মনে করছেন। একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া বা দাফন কার্যক্রমে শুধু দেশের সাধারণ মানুষই নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্তর্জাতিক কূটনীতিক, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করে থাকেন, যার জন্য প্রয়োজন হয় একটি নিশ্ছিদ্র এবং অত্যন্ত সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা। মাশহাদ শহরে এই বিশাল আয়োজন সম্পন্ন করার জন্য ইরানের প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যে পরিমাণ লজিস্টিক্যাল এবং সিকিউরিটি প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে তা সত্যিই অভাবনীয়। কারণ এটি শুধু একটি দাফন প্রক্রিয়া নয়, বরং এটি একটি যুগের সমাপ্তি এবং একটি জাতির আবেগের সর্বোচ্চ বহিঃপ্রকাশ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণ। এই খবরটি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে একটি বিশাল ভূমিকম্পের মতো কাজ করেছে। কারণ ইরানের রাষ্ট্রব্যবস্থায় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার পদটি শুধু একটি রাজনৈতিক পদ নয়, বরং এটি পুরো দেশের সামরিক, বিচার বিভাগীয় এবং ধর্মীয় কাঠামোর সবচেয়ে ক্ষমতাবান এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী একটি অবস্থান। মোজতবা খামেনি দীর্ঘকাল ধরে দৃশ্যপটের আড়ালে থেকে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করে আসছিলেন, এবং যদিও তিনি গণমাধ্যমের সামনে খুব বেশি একটা আসতেন না, কিন্তু ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে তার অত্যন্ত গভীর এবং সুদৃঢ় সম্পর্ক রয়েছে বলে পশ্চিমা বিশ্লেষকরা বরাবরই দাবি করে এসছেন। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয়, সেখানে ইরানের এই কাঠামোটি সম্পূর্ণ ভিন্ন, যেখানে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামক একটি বিশেষ ধর্মীয় ও রাজনৈতিক পর্ষদ সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে, এবং এই পর্ষদের মাধ্যমে মোজতবা খামেনির এই উত্থান প্রমাণ করে যে ইরানের নীতিনির্ধারকরা রাষ্ট্রীয় ধারাবাহিকতা এবং স্থিতিশীলতা বজায় রাখার ওপর কতটা গুরুত্ব আরোপ করেছেন। মোজতবার এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তিনি কি তার পিতার দেখানো অত্যন্ত কঠোর এবং অনমনীয় পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন, নাকি বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অর্থনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতার সাথে তাল মিলিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের কোনো নতুন পথ খুঁজবেন। বর্তমানে ইরান যখন একদিকে ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, ইউরোপীয় দেশগুলোকে ইরানের দেওয়া কড়া হুঁশিয়ারি, যা বর্তমান বৈশ্বিক কূটনীতিতে এক নতুন উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইরানের মধ্যকার সম্পর্ক বরাবরই একটি অত্যন্ত জটিল এবং বহুমাত্রিক সুতোর উপর ঝুলে থাকে, যেখানে একদিকে রয়েছে মানবাধিকার ও পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ, আর অন্যদিকে রয়েছে ব্যবসা বাণিজ্য এবং জ্বালানি নিরাপত্তার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ। ইরান অত্যন্ত স্পষ্টভাবে ইউরোপীয় দেশগুলোকে বার্তা গিয়েছে যে তারা যেন মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনাকর পরিস্থিতি বা সংঘাতে কোনোভাবেই সরাসরি হস্তক্ষেপ না করে, অথবা কোনো পক্ষের হয়ে সামরিক বা লজিস্টিক সহায়তা প্রদান না করে। অন্যথায় ইউরোপকে এর জন্য চড়া অর্থনৈতিক এবং কূটনৈতিক মূল্য চোকাতে হতে পারে। এই হুঁশিয়ারির পেছনে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটি কাজ করছে তা হল জ্বালানি সরবরাহ এবং গ্লোবাল ট্রেড রুট। কারণ যদি ইউরোপ এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তবে হরমুজ প্রণালীসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলো বাধাগ্রস্ত হতে পারে, যা ইউরোপের দেশগুলোতে মারাত্মক এনার্জি ক্রাইসিস বা জ্বালানি সংকট তৈরি করবে এবং তাদের নিজস্ব অর্থনীতিকে গভীর মন্দার দিকে ঠেলে দেবে। ইউরোপীয় দেশগুলো বর্তমানে এমনিতেই নিজেদের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বেশ চাপে রয়েছে। তার উপর মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সংঘাতে জড়ানো তাদের জন্য আক্ষরিক অর্থেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে, যে কারণে ফ্রান্স, জার্মানি বা যুক্তরাজ্যের মতো দেশগুলো অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে এবং সুইজারল্যান্ডের দূতাবাসের মতো বিভিন্ন নিরপেক্ষ মাধ্যম ব্যবহার করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।